সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক নিবেদিত শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রমের অনুষ্ঠান আমাদের পাঠশালায় তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের মতো আমি আজও তোমাদের কাছে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে। ইতিপূর্বে আমরা তাপগতিবিদ্যার আরও একটি ক্লাস নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটিও হবে। চলো আমরা দেখে নেই আজকের ক্লাস শেষে, আজকের পাঠ শেষে আমরা কি কি জিনিস জানতে পারব। প্রথমে আসি আমরা মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারব। এরপরে আসে গত ক্লাসে আমরা পড়েছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র পর্যন্ত, আর আজকে আমরা তাপগতিবিদ্যার সূত্রের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারব। আর সর্বোপরি তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রয়োগ করে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় সম্পাদিত কাজের পরিমাণ আমরা হিসাব করতে পারব। প্রথমে আসি আমরা, তোমাদের নবম দশম শ্রেণীতে তোমরা পড়েছ যে আপেক্ষিক তাপ সম্পর্কে। এই আপেক্ষিক তাপের সাথে মোলার আপেক্ষিক তাপের সম্পর্ক রয়েছে। তো আমরা আগে জানা জিনিসটা দিয়েই অজানা জিনিসটাকে জানার চেষ্টা করব। শুরুতে আসি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ যখনই বলবে তখন আমরা বুঝব যে একক ভরের, তো এখানে শুরুতে আমরা যেন বলছি যে একক ভরের এখন তাপটা কী জন্য প্রয়োজন হয়। কোনো বস্তুকে যখন আমরা তাপ দেই তখন ওই বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয়, আর যদি তাপমাত্রার পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুর অবস্থার পরিবর্তন হয়। তো এখানে আপেক্ষিক তাপ যখনই বলবে তখন সেখানে অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হবে। আর আপেক্ষিক তাপের ক্ষেত্রে বস্তুর ভর যেমন একক হতে হবে, আর তাপমাত্রার পরিমাণটাও একক পরিমাণ পরিবর্তন হতে হবে। তো এই জন্য সংজ্ঞাটা আমরা এভাবে দিয়েছি যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে, আমরা যখনই বস্তুকে তাপ দেব অবশ্যই তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই জন্য বলছি যে বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ। তো এখন আমরা যদি মনে করো যে m কেজি ভরের বস্তু নিলাম, তাপমাত্রা বৃদ্ধি করলাম ডিটি পরিমাণ, তাহলে বিষয়টা এরকম যে m কেজি ভরের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াতে তাপের প্রয়োজন হলো ডিকিউ। তাহলে একক ভরের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বাড়াতে তাপের প্রয়োজন হবে ডিকিউ ডিভাইডেড বাই m ইন্টু ডিটি, এরকম। তাহলে এই জিনিসটাই মূলত হবে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে ইংরেজিতে স্পেসিফিক হিট বলা হয়, এই জন্য আমরা তাকে এস দ্বারা প্রকাশ করি। তাহলে এস ইকুয়াল টু কী হবে? ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। তো এখানে এই ডিকিউটা হচ্ছে তাপ, তাপের একক তোমরা জানো, তাপ যেহেতু শক্তি তাহলে শক্তির একক হবে জুল। এই জন্য এখানে দেখো আগে উপরে আসছে জুল, তার মানে এখানে আমরা যখন লিখব এখানে আসবে জুল। আর এই যেহেতু এটা ভর, ভরের একক আসবে কেজি, জুল পার কেজি, আর তাপমাত্রার একক ক্যালভিন, এই জন্য ক্যালভিন। তখন এটাকে যখন আমরা সরলীকরণ করে লিখব তখন আমরা লিখব জুল পার কেজি পার ক্যালভিন, আমরা এককটা এইভাবেই লিখেছি। তাহলে ডেফিনেশনটা ছিল একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তো সাধারণত কঠিন পদার্থ কিংবা তরল পদার্থের ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপ শব্দটা ইউজ করে থাকি। এখন যখনই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা একই জিনিস পরিমাপ করব সেক্ষেত্রে তখন আমরা আর আপেক্ষিক তাপ ইউজ করি না, সেখানে আমরা ইউজ করি মোলার আপেক্ষিক তাপ। কেন মোলার আপেক্ষিক তাপ ইউজ করি? এর কারণ হচ্ছে কঠিন বা তরল পদার্থকে আমরা পরিমাপ করি, এদের ভরটাকে পরিমাপ করি কেজিতে,
ওদের পরিমাপটা হয় ভরের মাধ্যমে। আর গ্যাসীয় পদার্থের পরিমাপটা আমরা পরিমাপ করি মোল হিসাবে। এই জন্য গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা মোলার আপেক্ষিক তাপ ইউজ করি। তো এখানে মাঝখানে দেখো একটি প্রশ্ন আসছে যে আপেক্ষিক তাপ রিলেটেড, যে অনেক সময় অনুধাবন কোশ্চেন আসে যে যেমন পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার ক্যালভিন বলতে কি বোঝায়। এখানে পানি না বলে অন্য যে কোনো পদার্থ হতে পারতো, সীসার আপেক্ষিক তাপ হতে পারতো, লোহার আপেক্ষিক তাপ হতে পারতো। তো আমি এখানে মানে আনসার সবগুলো একই রকম হবে। তো এখানে পানি উল্লেখ করার কারণে আমরা এই যে কোনো বস্তুর কথাটা উল্লেখ করছি, ওই বস্তুর জায়গায় আমরা পানি বলে দেব। তাহলে আমরা লিখব যে একক ভরের মানে 1 কেজি ভরের, এখানে যেহেতু পানি তাহলে লিখব 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 ক্যালভিন বৃদ্ধি করতে, একক পরিমাণ মানে 1 ক্যালভিন বৃদ্ধি করতে কত জুল তাপের দরকার হবে? 4200 জুল তাপের দরকার হবে। তার মানে এই প্রশ্নের আনসারটা যখন অনুধাবন হবে তুমি এই সংজ্ঞা থেকেই অনুধাবন কোশ্চেনের আনসারটা দিয়ে দিতে পারবে। আবারও বলছি, পানির জায়গায় অন্য যে কোনো পদার্থ হতে পারে, তখন ওই পানির পরিবর্তে ওই পদার্থটার নাম লিখবে। যেমন আমি বললাম যে লোহার আপেক্ষিক তাপ 380 জুল পার কেজি পার ক্যালভিন বলতে কি বোঝায়, তখন আমরা কি লিখব যে 1 কেজি ভরের লোহার তাপমাত্রা 1 ক্যালভিন বৃদ্ধি করতে 380 জুল তাপের প্রয়োজন হয়, এরকম। এখন আমরা চলে আসি মোলার আপেক্ষিক তাপ, যেটা আমরা শুরু করেছিলাম। যে মোলার আপেক্ষিক তাপ কেন মোলার বলবো সেটা আমি এইমাত্র বলেছি, যে যেহেতু গ্যাসের পরিমাণটা আমরা পরিমাপ করি মোল হিসাবে, এই কারণে এখানে মোলার চলে আসছে। তাহলে এই আসলে আপেক্ষিক তাপের যে সংজ্ঞাটা, এখানে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা দেখো হুবহু একই রকম। এখানে যে কোনো বস্তু ছিল আর এখানে আমরা গ্যাস বলছি, এছাড়া আর কোনো পার্থক্য নাই। এই জন্য দেখো আমরা লিখছি যে 1 মোল কোনো গ্যাসের, এখানে একক ভরের লিখছি, এখানে 1 মোলের লিখছি। এরপরে যে কোনো বস্তুর জায়গায় আমরা গ্যাসের লিখলাম, অর্থাৎ যে কোনো গ্যাসেরই হতে পারে এটা। 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 ক্যালভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হবে সেটা ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ সকল গ্যাসের একরকম না, এক এক গ্যাসের জন্য এক এক রকম হবে। তো এখানেও আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করে দেখাতে পারি। তো যেমন এই যে এককটা জুল পার মোল পার ক্যালভিন কীভাবে হলো, এখানে আমরা যেভাবে দেখাইছিলাম যে যেমন আমরা মানে সংজ্ঞা অনুযায়ী, অর্থাৎ মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে উপরে DQ চলে আসবে, নিচে আমরা ভর দিছিলাম এই জন্য M লিখছিলাম, যেহেতু এখানে মোল তাহলে মোল সংখ্যা যদি N হয় আর এখানে DT আসবে এরকম। তাহলে এখানেও একই অবস্থা, এটা তাপের একক জুল আসছে, মোল সংখ্যা মানে এখানে মোল আসছে, তাপমাত্রা ক্যালভিন, এই জন্য জুল পার মোল পার ক্যালভিন এভাবে আসছে এককটা। তো এখানেও অনুধাবন কোশ্চেন হতে পারে যে কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 20.8 জুল পার ক্যালভিন পার মোল বলতে কি বোঝায়। তো একই অবস্থা, ঠিক এই সংজ্ঞা থেকে তুমি দিয়ে দিতে পারবে যে ওই গ্যাসের মানে কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এত জুল পার ক্যালভিন পার মোল, অথবা জুল পার মোল পার ক্যালভিন, এটা আগে পরে লিখাতে কোনো সমস্যা নেই, এভাবে তুমি লিখতে পারবে। তো এখানে আমরা কি বলবো, কোনো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এত জুল পার ক্যালভিন পার মোল বলতে বোঝায় উক্ত গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 ক্যালভিন বৃদ্ধি করতে 20.8 জুল তাপের প্রয়োজন হয়। তো আমার ধারণা তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এরপরে আসি, মোলার আপেক্ষিক তাপ 2 ধরনের হয়। এখানে একটা অনুধাবন কোশ্চেনও হয় যে গ্যাসীয় পদার্থের মোলার আপেক্ষিক তাপ 2 ধরনের কেন হয়। যে কঠিন পদার্থের ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে আমরা যখন তাতে তাপ দেই, তাপ দিলে তাপমাত্রা যেমন বৃদ্ধি পায়, এদের আয়তনেরও কিছুটা পরিবর্তন হয়, আয়তনেরও বৃদ্ধি হয়। তবে আয়তন বৃদ্ধিটা এতটাই নগণ্য হয় যে সেটা আমরা হিসাবে আনি না বা হিসাবে আনা প্রয়োজন হয় না। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তোমরা এর আগে দেখেছো যে চাপ, আয়তন এবং তাপমাত্রা এই 3টা চলরাশি। তো এই 3টা চলরাশির মধ্যে এখন আমরা কি করতে চাই, তাপমাত্রার পরিবর্তন করতে চাই। তো তাপমাত্রার পরিবর্তন করতে চাইলে চাপ এবং আয়তনের মধ্যে, তো তাপমাত্রা পরিবর্তন করার জন্য আমরা যখন তাপ দেব, এখন চাপ এবং আয়তন দুইটারই পরিবর্তন হতে থাকে। তখন আমরা কি করি, যে কোনো একটাকে স্থির রেখে আরেকটার সাপেক্ষে তাপমাত্রার পরিবর্তনটা আমরা হিসাবে আনতে হয়। এই কারণে আমি যদি চাপ স্থির রাখি তাহলে আয়তনের পরিবর্তনের পাশাপাশি তাপমাত্রার পরিবর্তন হয়, আর যদি আয়তনকে স্থির রাখি তখন চাপের পাশাপাশি তাপমাত্রার পরিবর্তন হয়। তো এই কারণে গ্যাসীয় পদার্থের মোলার আপেক্ষিক তাপ 2টি হয়, একটা হচ্ছে স্থির চাপে আর একটা হচ্ছে স্থির আয়তনে।
তো শুরুতে দেখো আমরা এখানে নিয়ে আসলাম স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো এখানে কন্ডিশনটাই মানে নামের শুরুতে আছে, দেখো স্থির আয়তনে, তার মানে এখানে কি থাকবে, আয়তনটাকে আমরা স্থির রাখবো আর পাশাপাশি 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা 1 কেলভিন বৃদ্ধি করব, এতে যতটুকু তাপের দরকার হয় ওইটা আমরা কাউন্ট করব। তো এখানে ডেফিনেশনটা এইভাবে দেওয়া হয়েছে, দেখো যে আয়তন স্থির রেখে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে উক্ত গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো মোলার আপেক্ষিক তাপ এটাকে আমরা সাধারণত সি দ্বারা প্রকাশ করি, যেহেতু স্থির আয়তনে এই জন্য কনস্ট্যান্ট ভলিউম এখানে সিভি ইউজ করছি। আর একটু আগে আমরা সমীকরণ এটাই দেখাইছিলাম যে ডি কিউ ডিভাইডেড বাই এন ডিটি, সমীকরণ ওইটাই লিখছিলাম। তো এখানে জাস্ট মাত্র আমরা সিভি শব্দটা ইউজ করছি এখানে, যে স্থির আয়তনে কনস্ট্যান্ট ভলিউম যখন হয়। তো এখন দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে গত ক্লাসে আমরা পেয়েছিলাম যে ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো ডিডব্লিউকে আমরা দেখাইছিলাম যে পি ডিভি লেখা যায়, পি ইন্টু ডিভি লেখা যায়। তো যখনই স্থির আয়তন আমরা বলি তার মানে আয়তন স্থির থাকবে, আয়তনের পরিবর্তন হবে না। তো আয়তনের যদি পরিবর্তন না হয় তার মানে এই ডিভি কত হবে তখন, তার মানে ডিভিটা শূন্য হবে। ডিভি দ্বারা বোঝায় আয়তনের পরিবর্তন। তো আয়তনের পরিবর্তন হচ্ছে না, আয়তন স্থির, এজন্য ডিভিটা হবে 0। তো আমরা যদি এখানে ডিভির মান 0 বসিয়ে দেই তাহলে ডিভি 0 বসালে কি হবে, তখন হবে ডি কিউ সমান ডিইউ প্লাস 0। তো ডিইউ প্লাস 0, তো 0 তো বাদে চলে গেল, তার মানে ডি কিউর পরিবর্তে আমরা ডিইউ লিখতে পারি। তাহলে এখানে ডি কিউর পরিবর্তে যখন ডিইউ লিখে দিলাম, সিভি সমান হয়ে গেল ডিইউ ডিভাইডেড বাই এন ডিটি। তাহলে এইটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সমীকরণ। এখান থেকে আমরা যে এখানে ডিইউটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এটা আমরা আগের ক্লাসেও বলেছি যে ডিইউ হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। তো এখান থেকে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা আমরা কিভাবে লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে এরকম যে ডিইউ সমান এন সিভি ডিটি। তো এই সমীকরণটা তোমরা খেয়াল রাখবে, আমাদের আজকের ক্লাসে পরবর্তীতে আরও কিছু প্রমাণ যখন করব ওখানে আমাদের ইউজ করা লাগবে এই সমীকরণটা। তো এখানেও আবার অনুধাবন কোশ্চেন হয় যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যেমন ধরো অক্সিজেনের ক্ষেত্রে বলে দিল একটা সংখ্যা তো থাকবে, ধরো 20.8 জুল পার মোল পার কেলভিন বলতে কি বোঝায়। তো একই রকম অবস্থা, এই সংজ্ঞা থেকে তোমরা আশা করি উত্তরটা দিতে পারবে। যেহেতু এর আগেরটাতে আমি বলেছি, এটা আমি এখানে আর বলছি না, যেটা তোমরা নিজেরা মিলিয়ে নিবে এই সংজ্ঞার সাথে মিলিয়ে। এরপরে আসো আমরা এখানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব, স্থির আয়তনেরটা আমরা দেখলাম, এখন হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো এখানেও আগের মতোই বিষয়টা, শুধুমাত্র চাপটা স্থির রাখবে, এই জন্য বলছি চাপ স্থির রেখে, আর বাকি সব দেখা একই রকম। 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে থাকি। তো এখানেও আগের মতো একক একই জিনিস হবে, জুল পার কেলভিন পার মোল হবে। তো এখানে আবার আমরা ওই ক্যালকুলেশনের সমীকরণটা দেখিয়ে দিলাম যে স্থির চাপে এন মোল কোনো গ্যাসের তাপমাত্রা আমরা যদি ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ডি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে 1 মোলের জন্য 1 কেলভিন বৃদ্ধি করতে তাপের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই সমীকরণটা, যে ডি কিউ ডিভাইডেড বাই এন ডিটি। তাহলে এখানে সিপি কেন লিখলাম, যে মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মানে স্থির চাপে। তো এখানে এই অনুধাবন কোশ্চেনটা আমরা একটু আগে আলোচনা করে দিয়েছি যে গ্যাসের কেন 2টি মোলার আপেক্ষিক তাপ থাকে। তো এছাড়াও এখানে আরও একটি অনুধাবন কোশ্চেন হয় যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কম কেন বা ক্ষুদ্রতর কেন, অথবা এরকমও হয় যে সিপি ইজ গ্রেটার দেন সিভি কেন। তো তোমরা এই দুইটা আপেক্ষিক তাপের ডেফিনেশনটা যদি ভালো করে খেয়াল করো, তোমাদের কাছে মনে হবে দুইটা তো একই সমান হওয়ার কথা, কিন্তু বাস্তবতা কিন্তু এক না। যখন আমি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপটা কাউন্ট করছি, তখন আমরা আয়তনটাকে যখন স্থির রাখি সেক্ষেত্রে চাপের পরিবর্তন হয়, তাপ দিলাম তাপমাত্রার পরিবর্তন হয়, কিন্তু এই ক্ষেত্রে বাহ্যিক কাজ হয় না। তোমরা দেখছো যে ডিডব্লিউ এটা সমান লেখা যায় পি ইন্টু ডিভি,
তো আমি যখন স্থির আয়তনে তাপমাত্রার পরিবর্তন করতে যাই, তাহলে এই আয়তনে যেহেতু পরিবর্তন হয় না, তার মানে বাহ্যিক কাজ হয় না। তার মানে আমি যে তাপটা দিচ্ছি এই তাপটা দ্বারা তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। আর যখনই স্থির চাপে আমি তাপমাত্রা বৃদ্ধি করতে যাই কোনো গ্যাসের 1 মোলের, সেক্ষেত্রে দেখা যায় বাহ্যিক কাজ হয়, কারণ সেক্ষেত্রে আয়তনটা স্থির থাকে না। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বাহ্যিক কাজ সম্পন্ন হয়, এই কারণে এই ক্ষেত্রে তাপের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়। তো এই কারণে যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা কি হয়, বৃহত্তর হয়, বড় হয়। তো এটা তোমরা আশা করি গুছিয়ে আনসার দিতে পারবে। তো এরপরে চলো আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটার মধ্যে একটা সম্পর্কযুক্ত সমীকরণ আছে, যে সিপি এবং সিভির মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা আমরা প্রতিপাদন করার চেষ্টা করি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা হতে আমরা পাই, এই সংজ্ঞার মধ্যে আমরা একটু আগে দেখেছিলাম যে সিপি সমান dq ডিভাইডেড বাই n dt, এরকম একটা সমীকরণ আমরা পেয়েছিলাম। তাহলে এই সমীকরণটাকে দেখো, তুমি যে 8 গুণন করে দাও তাহলে ওই সমীকরণটা আসে, যে dq সমান n cp dt। জাস্ট এই সমীকরণটা আমরা লিখলাম। আর স্থির আয়তনের ক্ষেত্রে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা থেকে আমরা পেয়েছিলাম যে du সমান, ওখানে আমরা জাস্ট এখানে cv লিখেছিলাম, এখানে ছিল du ডিভাইডেড বাই n dt, এরকম। তাহলে এইটাকে যখন আমরা সরলীকরণ করি এই সমীকরণটা হয়। তো এছাড়া আমরা প্রথম পত্রের আদর্শ গ্যাস অধ্যায়ে আমরা আদর্শ গ্যাস সমীকরণ পেয়েছিলাম যে পিভি সমান nRT। আর এই অধ্যায়েরই আমরা গত ক্লাসে পেয়েছিলাম যে এটা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটা dq সমান du প্লাস dw। তাহলে এই সমীকরণের মধ্যে আমরা এই রাশিগুলির মান বসাবো। তো এখানে দেখো পিভি সমান nRT ছিল, তো এখানে আমরা কি করছি, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলাম। তো এখানে পি ডিভি হয়েছে, কারণ এখানে আমরা চাপকে যদি স্থির রাখি স্থির চাপে, তখন আয়তনের পরিবর্তনটা হবে। আর সমষ্ণ প্রক্রিয়ায় এখানে ওই এন এবং আর এই দুইটা হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুব রাশির ডিফারেন্সিয়েশন হবে না, তখন তাপমাত্রার ডিফারেন্সিয়েশন হবে। এই জন্য পি ডিভি সমান nRDT লেখা যাবে। তো এখন আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে দেখো, এই ডিকিউ এর ডান পাশের যে অংশটা ডিকিউ এর পরিবর্তে বসাবো, ডিইউ এর মানটা এখানে বসিয়ে দেব, আর এখানে পিডিভির মানটা আমরা বসিয়ে দিলে কি হয়, তো ডিডব্লিউ সমান পিডিভি লেখা যাবে, আর পিডিভির পরিবর্তে আমরা nRDT লিখতে পারবো। তো আমরা মান বসিয়ে দিলাম, ডিকিউ সমান n cpdt ছিল, আর ডিইউ সমান দেখো n cvdt, n cvdt লিখলাম, আর ডিডব্লিউ সমান পিডিভি হয়, আর পিডিভি সমান nRDT, এই জন্য আমরা এখানে nRDT লিখে দিলাম। ডিডব্লিউর সমান পিডিভি, এটা আমরা আগে থেকেই জানি, এই জন্য আমি এটাকে পিডিভিতে কনভার্ট করে লিখি নাই, সরাসরি লিখে দিলাম। এখন দেখো এই সমীকরণের উভয় পক্ষে তোমরা দেখো এখানে প্রত্যেকটা রাশির সাথে n আছে, তাহলে n আমরা বাদ দিয়ে দিতে পারি, বা n দ্বারা ভাগ দিলে n চলে যাবে। আর ডিটি প্রত্যেকটা রাশির সাথে দেখো ডিটি আছে, আমি ডিটি দ্বারা ভাগ করলে ডিটি চলে যাবে, তখন কি থাকে, সিপি থাকে বাম পক্ষে, আর ডান পক্ষে দেখো সিভি প্লাস আর থাকে। এখন আমরা জাস্ট পক্ষান্তর করে দিলে কি হয়, যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তো একটু আগে আমরা যেটা লিখছিলাম যে সিপি ইজ গ্রেটার দেন সিভি কেন হয়, তো এটা কেনর আনসার আমি একটু আগে দিয়েছি। আবার অনেকে মনে করে যে এখান থেকেও তো আমরা লিখে দিতে পারি, যেহেতু সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, তো এখান থেকেও তো আমি এক্সপ্লেন করে দিতে পারি যে আর যেহেতু ধ্রুবক সংখ্যা, আর ধ্রুবকের সাথে সিভিকে যোগ করলে সিপি হয়, তার মানে এই সমীকরণ থেকেও তো দেখা যায় যে সিপি সিভি থেকে গ্রেটার দেন। তো এখান থেকেও আনসারটা দেওয়া যাবে, তবে এটার থেকে উত্তম হচ্ছে ডেফিনেশন থেকে দেওয়া, এক্সপ্লেন করে দেওয়া, সেটা হচ্ছে উত্তম। এরপরে আমরা আসি যে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজের আমরা হিসাব করব। তো তাপগতীয় প্রক্রিয়াগুলোর মধ্যে যেমন একটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া জিনিসটা কি, সম উষ্ণ থেকে শব্দটা আসছে সমষ্ণ। তো সম উষ্ণ তার মানে একটা তাপগতীয় প্রক্রিয়ায় উষ্ণতা সমান থাকবে, তার মানে আর অন্যান্য রাশিগুলোর পরিবর্তন হতে পারবে। তো আমরা এটাই লিখছি, দেখো যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ এবং আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, তার মানে তাপমাত্রার পরিবর্তন হয় না, ওই তাপগতীয় প্রক্রিয়াটাকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার
বৈশিষ্ট্য, এখানে আমরা কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করছি যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, বিশেষ করে সিকিউ আনসার করার ক্ষেত্রে। তো সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি যে উষ্ণতাটা স্থির থাকবে। তাহলে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে অন্যান্য রাশিগুলোর পরিবর্তন ঘটে। এখন মনে করো একটা সিস্টেমকে আমরা প্রসারিত হওয়ার সুযোগ দিলাম, যখন সে প্রসারিত হবে সে যদি তাপ গ্রহণ না করে তাহলে উষ্ণতা কিন্তু স্থির থাকবে না। তার মানে ওই মুহূর্তে ওই সিস্টেম কী করবে, তাপের গ্রহণ করবে। আবার যদি কোনো একটা সিস্টেমকে আমরা সংকুচিত হওয়ার সুযোগ দিই বা সংকুচিত করি, কিন্তু সমষ্ণ প্রক্রিয়া করতে চাই, তাপমাত্রাকে আমরা স্থির রাখতে চাই, তো তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সংকুচিত যখন করব তাহলে আয়তনে যখন সংকুচিত হয়ে আসে, চাপ বেড়ে যায়, তখন তার তাপমাত্রা বৃদ্ধি পেতে চাইবে। তো সেই মুহূর্তে তাকে আমরা সুযোগ দিয়ে দেবো যে তাপ প্রদান করবে, সে তাপ ছেড়ে দিবে, অর্থাৎ সে পরিবেশের সাথে তাপের লেনদেন করে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমে তাপের আদান প্রদান ঘটে, তাপ গ্রহণও করতে পারে সিস্টেম, তাপ বর্জনও করতে পারে। এরপরে দেখি যে তাপমাত্রার পরিবর্তন ঘটে না। এটা শুরুতেই বলছি আমরা, সমউষ্ণ মানে সমান উষ্ণতা বিশিষ্ট, তার মানে তাপমাত্রার পরিবর্তন ঘটে না। তো তাপমাত্রার পরিবর্তন যখন ঘটে না তখন যে জিনিসটা হয়, অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটে না। অন্তস্থ শক্তির পরিবর্তনের ডেফিনেশনে আমরা মানে সমীকরণ আমরা লিখছিলাম ডিইউ সমান এন সিভি ডিটি। এখানে দেখো এই ডিটি এর পরিবর্তন যদি না হয়, তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, তার মানে ডিটি জিরো। ডিটি জিরো হয়ে গেলে কি হয়, ডিইউ জিরো হয়ে যায়। তার মানে তাপমাত্রা যদি পরিবর্তন না হয় সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না। আর অন্তস্থ শক্তি সম্পর্কে আমরা গত ক্লাসে ক্লিয়ার ধারণা দিয়েছি। এরপরে আসি, সমষ্ণ প্রক্রিয়া ধীরে ধীরে ঘটে, অর্থাৎ তাপমাত্রা যেহেতু আমরা স্থির রাখতে চাই, চাপ এবং আয়তনের পরিবর্তনটা এত স্মুথলি করতে হয়, ধীরে ধীরে করতে হয়, যাতে করে কি ঘটে, ওই তাপমাত্রা বৃদ্ধি না পেয়ে সিস্টেম তাপের হয় ছেড়ে দিবে অথবা তাপ গ্রহণ করে নিবে। তাপমাত্রা স্থির রাখার জন্যই এই প্রক্রিয়াটাকে ধীরে ধীরে সম্পাদন করতে হয়। এখন আমরা দেখব যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের হিসাব। তো এখানে দেখো লিখলাম আমরা, যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা ডিটি সমান কি লিখতে পারি, জিরো লিখতে পারি। আবার অন্তস্থ শক্তির পরিবর্তন আমরা দেখেছিলাম যে এন সিভি ইন্টু ডিটি, তার মানে ডিটি যখন জিরো, ডিটি জিরো হয়ে গেলে তার মানে ডিইউ জিরো হয়ে গেল, অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তনটা জিরো হলো। আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা পেয়েছিলাম ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাইলে এই ডিইউটা তো জিরো হয়ে গেল, তার মানে ডিকিউ সমান আমরা এখানে কি লিখতে পারি, ডিকিউ সমান আমরা ডিডব্লিউ লিখতে পারি। তার মানে কাজের মানে তাপ গৃহীত তাপটা কৃত কাজের সমান হয়ে যায়। তো এটাকে আমরা ডিকিউ যখন ক্ষুদ্র গৃহীত তাপ আর এটা হলো ক্ষুদ্র কাজ, আর আমরা যদি মোট কাজের কথা বলতে যাই তাহলে কিউ সমান ডব্লিউ এভাবে লিখতে পারি। এরপরে আসো আমরা মোট কাজের যখন হিসাব করব, মনে করো কোনো একটা সিস্টেমের ক্ষুদ্র পরিবর্তন, আমরা আয়তনের পরিবর্তন ঘটাইলাম সমষ্ণ প্রক্রিয়ায়, সেক্ষেত্রে যে কাজের বিষয়টা, তখন আমরা ক্ষুদ্র কাজ ডিডব্লিউ লিখি। তাহলে মোট কাজটা হবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে যখন আমরা যোগ করব তখন আমরা বৃহৎ কাজ পেয়ে যাব। তো এখন সিস্টেমটা এমন অবস্থায় ছিল, তার প্রাথমিক আয়তনটা ছিল V1, একে আমরা প্রসারিত হতে দিলাম, তখন তার আয়তনটা হয়ে গেল V2। তাহলে এতে মোট কাজটা কত হবে, ডিডব্লিউ সমান পিডিভি লেখা যায়, এটা আমরা আগে থেকে জানি। তাহলে আমরা এখানে পিডিভি লিখে দিলাম, আর এখানে লিমিটটা যেহেতু ডি এর ডান পাশে ভি আছে, ভি এর লিমিটটা বসিয়ে দিলাম। তো এখন আমরা আরেকটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে যে পিভি সমান এন আর টি। তাহলে আমি এখানে পি এর মান যদি বসাতে চাই তাহলে পি সমান হয় এন আর টি ডিভাইডেড বাই ভি। এই পি এর পরিবর্তে এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, দেখো এন আর টি ডিভাইডেড বাই ভি। এরপরে আমরা এখানে কি করলাম, এন আর টি যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, উষ্ণতা স্থির, এজন্য এন তো মোল সংখ্যা আর হচ্ছে এমনিতেই ধ্রুবক, তার মানে এন আর টি এই তিনটা রাশি ধ্রুবক হয়ে গেল। এই ধ্রুব রাশিটা বাইরে নিয়ে আসলাম, এদের ইন্টিগ্রেশন হবে না। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকছে, 1/v। তাই এখন 1/v-কে যখন আমরা ইন্টিগ্রেশন করব, আমরা এটার সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু হচ্ছে ln x। এই সূত্র অনুযায়ী আমরা এখানে ইন্টিগ্রেশন করে ফেললাম, তখন এটা হয়ে গেল 1/v dv মানে ln v। তো
তো ln v বসিয়ে দিলাম। এখন আমরা আর লিমিটটা যখন উঠে গেল, এখন থার্ড ব্র্যাকেট হয়ে গেল, ডান পাশে লিমিটটা বসিয়ে দিলাম। এখন লিমিট তুলতে হলে যে জিনিসটা করতে হয়, এখানে একটা লাইন আমি কম লিখেছি, মানে আরেকটা লাইন এখানে লেখা যেত এরকম যে এন আর টি এ ln এ v2 মাইনাস ln v1 এরকম। তো ln v2 মাইনাস ln v1 তোমরা জানো যে এটা লগের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে log a মাইনাস log b এটা ইকুয়াল টু হচ্ছে log a বাই b। তো আমরা সরাসরি লিখে দিলাম n r t ln v2 বাই v1, তার মানে log a বাই b সূত্র ইউজ করলাম। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের যেমন হিসাব করতে পারি, আবার সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম কতটুকু তাপ গ্রহণ করলো অথবা কতটুকু তাপ বর্জন করলো সেটাও হিসাব করতে পারি। W দ্বারা কাজ বোঝাচ্ছে আর Q দ্বারা গৃহীত তাপ অথবা বর্জিত তাপ বোঝাচ্ছে। এই সমীকরণটা তোমরা মনে রাখবে। আর মনে রাখার জন্য আমি এখানে দেখো মানে লাল কালি দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি, অর্থাৎ এটাকে আলাদা করে স্পেশালি এটাকে সিগনিফাই করলাম। এরপরে আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে? রুদ্ধ মানে বন্ধ। তো রুদ্ধধার মানে দ্বারটা বন্ধ করে দিলাম। তো রুদ্ধতাপীয় মানে তাপটাকে বন্ধ করে দিলাম। তো তাপকে বন্ধ কিভাবে করে? সিস্টেমের মধ্যে তাপের প্রবেশও ঘটবে না, সিস্টেম থেকে তাপ বেরও হবে না, অর্থাৎ সিস্টেমের পরিবেশের সাথে তাপের লেনদেন ঘটবে না। আর অন্যান্য যে রাশিগুলো চাপ, আয়তন, তাপমাত্রা সকল রাশির পরিবর্তন ঘটতে পারবে। এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে দেখো আমি ওই সংজ্ঞাটাই লিখছি যে প্রক্রিয়ায় কোনো সিস্টেম পরিবেশ থেকে কোনো তাপশক্তি গ্রহণ করে না বা পরিবেশে কোনো তাপশক্তি বর্জন করে না, তাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন দেখি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য জেনে নেই। এক নম্বরে ওইটা আমি সমষ্ণ প্রক্রিয়ার সাথে সম্পর্ক রেখে বৈশিষ্ট্যগুলো লিখছি। সমষ্ণ প্রক্রিয়া আমরা দেখছি যে তাপের আদান প্রদান ঘটে, আর এখানে বৈশিষ্ট্য হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটে না। সমষ্ণ প্রক্রিয়া আমরা দেখছি যে তাপমাত্রা স্থির থাকে, আর এখানে অবশ্যই তাপমাত্রার পরিবর্তন ঘটে। ওখানে তাপমাত্রা ছিল স্থির, এখানে তাপমাত্রার পরিবর্তন ঘটবে। আর তাপমাত্রার যদি পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটে। এই জন্য এখানে লিখলাম যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটে। তো পরিবর্তনটা কী ধরনের হয়? সমষ্ণ প্রসারণ যদি হয় সেক্ষেত্রে তাপমাত্রা হ্রাস পায়, আর তাপমাত্রা যদি হ্রাস পায়, তাপমাত্রা হ্রাস পেলে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। আর তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। তাহলে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। আর এরপর আসি যে ফাইনালি যেটা হয় সে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা এখানে লেখাটা ভুল আসছে, এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা সমষ্ণ নয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে ধীর প্রক্রিয়া। সরি, সমষ্ণ প্রক্রিয়া ছিল দ্রুত প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, আর এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা হবে দ্রুত প্রক্রিয়া। যেমন কোনো একটা জিনিস, যেমন গাড়ির চাকা হঠাৎ বাস্ট হয়ে গেল, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আশা করি তোমরা আজকের এই আলোচনায় আমরা যতটুকু বুঝিয়েছি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তো বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।